আমার এক বড় ভাই টিভি আপগ্রেড করছে। তার আগে ছিল S95B, সেখান থেকে সে আপগ্রেড করে আসছে S95C। অনেক কষ্ট করে উনি $3,899 খরচ করে বি থেকে সিতে আসছে। অবশ্য সাথে 12 ইঞ্চি সাইজও বাড়ছে। তো আজকে আমরা S95Cটা আনবক্স করব এবং মাউন্ট করে দেখব যে এক্সপিরিয়েন্সটা কেমন হয়। S95Cতে মেইনলি যে আপগ্রেডগুলো হয়েছে S95B থেকে, এমনিতে দুইটাই তো কিউডি ওলেড। সাথে মেইন ফিচার যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে S95B এর থেকে এইটায় 30% বাড়তি ব্রাইটনেস অ্যাড করা হয়েছে। সম্ভবত এখন এইটা 1370-এর মতো হচ্ছে টোটাল নিটস। আর এইটার মধ্যে গেমিংয়ের জন্য ওয়ার্ল্ডে এই মুহূর্তে বেস্ট টিভি হচ্ছে এইটার রেসপন্স টাইম মাত্র 9 মিলি সেকেন্ড। যদিও যারা মনিটর ব্যবহার করে স্পোর্টসে ওরা এখন আড়ালে হাসতেছে, বাট ভাইয়া তুমি হয়তো 32 ইঞ্চিতে গেমিং করতেছো, এটা কিন্তু 77 ইঞ্চ। যাই হোক, এটার বক্স এত বড় যেটা আমার একা খোলা খুব ডিফিকাল্ট হবে। আমার সাথে দুইজন এক্সপার্ট ভাই আছেন, ভাইরা যদি একটু কাইন্ডলি আসেন এবং আমাকে হেল্প করেন। 77 ইঞ্চ আসলে কত বড় এটা বোঝা একটু ডিফিকাল্ট। বোঝার জন্য আমার কাছে একটা মেজারমেন্ট টুল আছে, আমি টুলটা দিয়ে একটু দেখার চেষ্টা করি। আমরা যদি খেয়াল করি, উলম্ব বরাবর একটি বালকের শোল্ডার থেকে 4 ইঞ্চি নিচ পর্যন্ত হচ্ছে 77 ইঞ্চ, এবং এদিকেও কিন্তু প্রায় 4 ইঞ্চি গ্যাপ রয়েছে। মানে একদিকে 4 ইঞ্চি কম, একদিকে 4 ইঞ্চি বেশি। ওকে, চলে যাও। পাওয়ার কেবল, রিমোট, এক্সেসরিজ। এটা কি? এটা কভার, ব্যাক কভারের একটা পার্ট। তারপরে ডেস্কটপ বেস, ডেস্কটপ। এটা হচ্ছে বেস। বাপ রে বাপ, এটা কি প্রসেসর? আচ্ছা, স্যামসাং এর টিভিগুলো কিন্তু আগেও আমরা দেখছি যে আপনার প্রসেসরটা একদম আলাদা একটা বক্সের মতো থাকে। তো এই বক্সটা সাইজে অনেক বাড়ছে। এর আগে আমাদের পিসি বিল্ডার চ্যানেলে স্যামসাংয়ের আরেকটা টিভির রিভিউ আছে, JS9000। ওইটার বক্সটা ছিল এটার 4 ভাগের 1 ভাগ। আর এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কাজ হচ্ছে ফেলে দেওয়া। নাও, উপরে কিন্তু পারবে, তুমি দেখে নাও, ঠিক আছে? আগের থেকে অনেক চিকন হয়ে গেছে। এই যে টিভির ডিসপ্লের সামনে এটা দেয়া আছে যাতে কোনো কারণে বুকে আঘাত না লাগে। এটা মনে হয় বেজ ধরছি, 9 থেকে 10 কেজি ওজন হবে এই বেজের। স্ক্রিনটা যখন খুলবো বাইরে রেডি আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডের পেছনের অংশ। হ্যাঁ, ওইটার সাথে এইটা লাগবে, কিন্তু আমরা যেহেতু আপনার ওয়াল মাউন্ট করতেছি, আমাদের এগুলোর কোনো কাজ নেই। ভাই এইটার ওজন 15 কেজি হবে। না, ধরছি, ভালোভাবে ধরছি, পড়বে না। অবশ্য এত বড় টিভি হোল্ড করার জন্য স্ট্যান্ডের এরকম ওয়েট হওয়াটাই নর্মাল। এইগুলো মানে স্পিকার না? এই যে বিট দেওয়ার জন্য দেখছেন, নরমাল এগুলো হচ্ছে উফার এবং অ্যাটমোস, তো সো সাউন্ড ফলো করবে, 3D সাউন্ড ম্যাপিং হবে। বেশি ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। এইখানে একটা কানেক্টর দিয়ে, ওই যে বক্সটার মতো আমরা দেখছি, ওই প্রসেসরের সাথে এইটা দিয়ে টিভিটা কানেক্টেড থাকে। সো বেসিক্যালি এইটা জাস্ট প্যানেলটা, এর মধ্যে আর কিছুই নেই। কিন্তু আমার কথা হচ্ছে এত চিকন স্পিকার দিয়ে এত লাউড সাউন্ড কেমনে দিবে? 70 ওয়াটের স্পিকার, থিকনেস তো এমনি বোঝা যাওয়ার কথা। কত হবে? 4 মিলিমিটারের মতো হবে। তবে এলজির রোলেবল টিভিটা দেখতে পেলে একটু ভালো হইতো। যদিও কালার অ্যাকুরেসি আর রেসপন্স টাইম এগুলোর দিক দিয়ে এটা সুপেরিয়র, কিন্তু রোলেবল একটু অন্যরকম, এটা একটা আলাদা ফিল পাওয়া যায়। আমি একটু পড়ি নিচে কি কি লেখা আছে, ধরছি। ওয়ান কানেক্ট বক্সের আপগ্রেড ভার্সন, এখানে লেখা আছে পিসিবিওসি। এই পিসিবির সাথে পিসি বিল্ডারের কোনো সম্পর্ক নাই, লেখার জন্য লিখছে আর কি। এই জন্য কি কপিরাইট মামলা? এটা কি আমাদের প্রথাগত ডিশ অ্যান্টেনার কানেকশন? পৃথিবীতে এখনো এই জিনিস টিকে আছে? এর বাইরে দেখতে পাচ্ছি আমরা 4টা HDMI, একটা ইউএসবি, আর ওয়ান কানেক্ট বক্স মানে টিভির সাথে যেটা কানেক্টেড হবে, আরও 2টা ইউএসবি 5 ভোল্ট। কালার দেখে মনে হয় ইউএসবি 2.0। এইচডিএমআইগুলো সম্ভবত 2.1। 3 নাম্বার পোর্টটা হচ্ছে আর্ক। এই আর্ক পোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা দিয়ে সাউন্ডবারের সাথে যখন কানেক্টেড থাকে, ডলবি এবং ডিটিএস এর যে সাউন্ডের ডাটাগুলো থাকে, মেটা ডাটার মতো, যে আপনি ধরেন অ্যাটমোস শুনতেছেন, 3D সাউন্ড ম্যাপিং, কোন সাউন্ড কোন দিকে যাবে, এই ডাটাগুলো এই আর্ক
পোর্ট দিয়ে টিভি থেকে সরাসরি সাবউফারে চলে যায় ইয়ার পোর্ট দিয়ে, তারপরে সেই অনুযায়ী সাউন্ডগুলো শোনা যায়। যদি আপনার ইয়ার পোর্ট না থাকে আপনি অ্যাটমস পাস থ্রু আপনার টিভি থেকে সাউন্ড বার পর্যন্ত নিতে পারবেন না। তো যেহেতু লেটেস্ট টিভি, ইয়ার তো থাকবেই, এটাই নর্মাল। আর বাকি যে HDMI এগুলো দেখতেছেন এগুলোর মধ্যে কিন্তু অ্যাটমস লাগাইলে পরে ইট ওন্ট ওয়ার্ক। ফিনিশটাই অন্যরকম। আচ্ছা, এই ওয়ান কানেক্ট বক্স চাইলে আলাদাও রাখা যায় টিভির উপরে, আবার চাইলে টিভির পেছনেও লাগাই ফেলা যায়। সমস্যা হইতেছে একবার লাগাই ফেললে পরে কেবল যেগুলো রাউট করে এগুলো আগে থেকে বের করে রাখতে হবে, নাইলে পরে পরে আবার টিভি ওয়াল থেকে খুলে তারপরে কেবল দিতে হবে। আর অথবা যদি কারো খুব আলট্রা চিকন হাত থেকে থাকে, ওয়ান কানেক্ট বক্স কানেক্ট করার জন্য প্যাকেজের মধ্যে আপনার দুইটা কেবল দেওয়া আছে, একটা শর্ট কেবল, একটা লং কেবল। মানে যদি আপনি টেবিলের উপরে রাখতে চান তাহলে লং কেবল, আর যদি পেছনে লাগাই ফেলেন তাহলে শর্ট কেবল। 77 ইঞ্চি। মাইক্রোফোনটা ধরিও না। হ্যাঁ, এইবার আমরা টিভিটা ওয়ালে মাউন্ট করে ফেলবো। খুব সাবধান, খুব সাবধান। আমরা চলে এসেছি প্রায়, খালি বসে গেলেই হলো। না, ওদিকের জায়গা নেই। ওকে, ওয়ালে মাউন্ট করা শেষ। তাইলে এখন আমাদের ওয়ান কানেক্ট বক্সটা ইনস্টল করতে হবে। ওয়ান কানেক্ট বক্স, পাওয়ার কেবল। আচ্ছা, হ্যাঁ ওইটা নিয়েও কানেক্ট করবো, আগে কানেক্ট করে পরে পিছনে দেবো। ঠিক আছে দাদা। এখন সাউন্ডবারের কেবলটা হচ্ছে আর্কে যাবে। সাউন্ডবার HDMIটা হচ্ছে এইটা, আর্ক চলে যাবে 3 নম্বরে। তারপরে একটা আসছে নিচের থেকে, নিচেরটা হচ্ছে HDMI PS5 2 নম্বরে দিয়ে দিলাম। ব্যাস, দুইটাই মনে হয় কেবল, কারণ এইটা চলে যাওয়ার কথা সাউন্ডবারের মধ্যে। এই হচ্ছে রিমোট। ফার্স্ট টাইমের মতো পাওয়ার অন করে দিয়েছে। চলে এসেছে OLED। তো একটা পিক্সেলেটেড লাগতেছে কেন? স্মার্টফোন রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল। স্ক্যান দ্য QR কোড টু গেট থিংস স্টার্টেড। চেক ইউর স্মার্টফোন নোটিফিকেশন, স্ক্যান দ্য QR কোড। কোড খানা স্ক্যান করে নিলাম। টিভি সেট আপ করতে অনেক ঝামেলা দেখা যাচ্ছে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে হচ্ছে এমন না। আনলাইক গুগল ওয়াচ, স্যামসাং এর টিভিগুলো এখনো টাইজেন ওএস ধরে রেখেছে, যদিও সেই টাইজেন আর আগের টাইজেনের মতো নাই, এখন অনেক আপডেট হয়েছে। টিভিটা সেট আপ করা যায় আপনার ফোনের স্মার্ট থিংস অ্যাপটার ভেতর থেকে কোড স্ক্যান করে অথবা ম্যানুয়ালি রিমোট দিয়ে। দুইটাই খুব ইজি, খুব একটা সময় লাগে না। এরপর যদি আপনার টিভির সাথে কোনো অ্যান্ড্রয়েড বক্স কানেক্টেড থাকে সেটাও চলে আসে, অথবা টাইজেনের ওএস এর ভেতর থেকে আপনি অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। খুবই ইজি টু ইউজ। এরপরে আর কি ওয়াইফাইটা কানেক্ট করে দিতে হবে যাতে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যায় টিভিতে। স্মার্ট থিংসের সুবিধা হলো আপনি বাসার বাইরে থেকেও টিভিটা কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমরা টিভিটায় আমাদের রিসেন্ট প্রজেক্ট শেলবি ভিডিওটা প্লে করে দেখি। এইখানে একটা মজা ব্যাপার, অনেকেই কোশ্চেন করেন 12K ক্যামেরা দিয়ে লাভ কি? কোয়ালিটি আসলে ম্যাটার্স। এই ধরনের একটা হাই এন্ড ডিভাইসে এই ধরনের ভিডিও প্লে করলে তখন খুব ক্লিয়ারলি বোঝা যায়। যেমন এই ভিডিওটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম শট ব্ল্যাক ম্যাজিকের থাকলেও কিছু শট আমরা GH5S দিয়ে নিয়েছিলাম। তো এই বড় টিভিতে এই ধরনের হাই পিক্সেল কাউন্টের মধ্যে কিন্তু ঠিকই কোনটা ব্ল্যাক ম্যাজিকের শট আর কোনটা GH5S এর শট এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। এরপর আমরা PS5 দিয়ে বেশ কিছুক্ষণ ফিফা আর স্পাইডারম্যান খেললাম। দুইটাই ধুমধুমার, বিশাল স্ক্রিনে খেলার মজাই আলাদা, পুরোই অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। পয়সা থাকলে এ ধরনের টিভি কেনা যায় এবং উপভোগ করা যায়, আর পয়সা না থাকলে দেখে উপভোগ করার চেষ্টা করা যায়। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।